বাংলাদেশে সন্তান গর্ভধারণ এবং জন্ম দিতে গিয়ে যত নারী মারা যায় তার অন্তত 20% পেছনের কারণ রক্তশূন্যতা। যদিও এটি শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু মৃত্যুর অন্যতম বড় কারণ। আমাদের আজকের আরোগ্য নিকেতনের আলোচনার বিষয় দিয়েছি গর্ভাবস্থায় রক্তশূন্যতা কেন এত মৃত্যু। এ বিষয়ে কথা বলতে দেশের দুজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার লাইলা আরজুমান বানু, চিফ কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি বিভাগ, ল্যাবেড স্পেশালাইজড হাসপাতাল। ম্যাডামের আরও অনেক পরিচয়, তার মধ্যে তিনি ওজিএসবির সাবেক প্রেসিডেন্ট। সঙ্গে আরও যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার আফজালুন্নেসা চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি বিভাগ, ল্যাবেড স্পেশালাইজড হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই অধ্যাপক লাইলা বানু আপনার কাছে জানতে চাই যে অ্যানিমিয়ার যে 20% কারণ মৃত্যুর ক্ষেত্রে সন্তান ধারণ বা জন্ম দিতে গিয়ে, কেন এত বড় ফ্যাক্টর, কেন অ্যানিমিয়া? ধন্যবাদ। আসলে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা বলি না আমরা, মাঝে মাঝে রক্ত স্বল্পতার কথাটাই হচ্ছে ঠিক, যে রক্ত কম আছে, একেবারে রক্ত ছাড়া তো আর মানুষ বাঁচে না। তো রক্ত স্বল্পতা যে এটা বেশ বড় একটা ব্যাপার, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। এই জিনিসটা কিন্তু আগে এতটা বেশি প্রকট ছিল না। এখন দেখা গেছে যে সমস্ত পৃথিবীতেই মোটামুটি এই ব্যাপারটা নিয়ে সবাই এটা কনসার্ন, মানে এটা নিয়ে চিন্তিত। এই কারণে যে এর কমপ্লিকেশন বা জটিলতাগুলো কিন্তু অনেক বেশি হয়। যেমন আপনি যেটা বললেন যে মৃত্যুহার, এটা আমরা হয়তো আগে ভাবতে পারতাম না যে অ্যানিমিয়া থেকে কী করে বা রক্ত স্বল্পতা থেকে কী করে এত মায়ের মৃত্যু হচ্ছে। তো মায়ের মৃত্যু হচ্ছে কিন্তু ডাইরেক্ট অ্যানিমিয়া থেকে হচ্ছে না। অ্যানিমিয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলিওর হয়, এবং হার্ট ফেলিওর থেকে রোগী মারা যায়। সেছাড়াও আরও অনেকগুলো আনুষঙ্গিক ফ্যাক্টর আছে যেগুলোর কারণে মায়ের মৃত্যুর হারটা অনেকটা বেশি। তো যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটা রোগীরাও যেটা ভুল করে, সেটা হলো যে তারা এই রক্তশূন্যতাটাকে একেবারেই মানে গুরুত্ব দেয় না। কারণ একটা মেয়ের রক্তশূন্যতা আছে, এটা একটা স্বাভাবিক ব্যাপার মনে করে তারা। অনেকের হয়তো আছে যে মাসিকের পরিমাণ খুব বেশি হয়, তার ছোটোবেলা থেকে খাওয়া দাওয়া, আজকাল যেরকম কিশোরী মেয়েরা বিশেষ করে তারা এত বেশি ডায়েটিং করে দেখা যাচ্ছে যে রক্ত স্বল্পতা নিয়ে চলে আসে। আমি গত 2 দিন আগে একটা মেয়ে এসেছে 11 বছরের, তার শরীরে রক্তমাত্রা 7 গ্রাম, আর কোনো কারণ নাই কি সে ডায়েটিং করে। তো এই ধরনের যে ব্যাপারগুলো, তাকে 11 বছরের মেয়েটি আপনার কাছে কি জন্য এসেছে? ওরা আসছিল পেটে ব্যথা নিয়ে। তো পেটে ব্যথা নিয়ে আসার পরে আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে তার মাত্র হিমোগ্লোবিন 8। কিন্তু আমি একটি বিষয় জানতে চাই যে আপনি বললেন যে এখন বেশি দেখা যাচ্ছে, কিন্তু আগে তো মায়েদের মৃত্যু হার আরো অনেক বেশি ছিল, তখন এটি ফ্যাক্টর ছিল কিনা? না, এটা দেখা যাচ্ছে না ঠিক, মানে এটা আইডেন্টিফাই করতে পারছি, আমরা চিহ্নিত করতে পারছি এখন বেশি করে। কারণ হলো যে আমরা দেখি যে এটা নানান ধরনের জটিলতা, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায় বাচ্চাটা ওজনে কম হচ্ছে, এবং সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং মায়ের বাচ্চা হওয়ার পরে অনেকগুলো জটিলতা হয়, যেমন তার রক্তক্ষরণটা বেশি হয়, তার পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা খুব জরুরি। যে দেখা যাচ্ছে যে ডেলিভারির পরে মায়ের হঠাৎ করে একটা ডিপ্রেশন ডেভেলপ করে। তো এটার উপরে আমরা আসলে প্রেগনেন্সি অ্যানিমিয়াটা দেখা যাচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তো কাজে আমরা নানান ধরনের ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলি, যে আর কী করে আমরা এটাকে প্রিভেন্ট করব, মানে প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে ভালো। অবশ্যই, সেই জন্যই। ধন্যবাদ অধ্যাপক আফজালুন্নেসা। আপনার কাছে জানবো যে এটি আসলে কত ধরনের হয়, রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, কিন্তু পাশাপাশি এটিও জানতে চাই যে গর্ভকালীন অবস্থাতেই কি এটি দেখা হয়, নাকি অন্য সময়গুলোতে আপনারা আসলেই অন্তত একবার দেখার চেষ্টা করেন যে ওই নারীর বা ওই কিশোরীর রক্ত স্বল্পতা আছে কিনা? আসলে অনেক কারণেই রক্ত স্বল্পতা হয়, তার মধ্যে প্রেগনেন্সিতে তো হয়ই। তো এটা কিন্তু আসলে নিয়ম হলো যে একটা মা যখন গর্ভবতী হয় তার 3 মাস আগে থেকে কিন্তু একটা রুটিন চেক আপে আসাও, যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সিলিং। তো এই সময় যখন চেক আপে সে আসে, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, তার অ্যানিমিয়া আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা, এবং যদি প্রবলেম থাকে যেমন, তাহলে আমরা কিন্তু এই 3 মাস আগেই তাকে চিকিৎসা দিয়ে দিই। তারপরে বলি যে নাও তুমি ফিট, এখন তুমি প্রেগনেন্সি নিতে পারো। তো যেটা আমরা কিভাবে এটা নির্ণয় করি, যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ নামে একটা কথা আছে, রক্তের হিমোগ্লোবিনের মাত্রা, যেটা হিমোগ্লোবিনটাই আমরা অ্যানিমিয়াটা নির্ধারণ করা হয়। মূলত একটা সিবিসি টেস্টের মাধ্যমে এটা পাওয়া সম্ভব। টেস্ট আমরা করে তারপরে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখা হয়। হিমোগ্লোবিন পার্সেন্টেজটা
প্রেগনেন্সিতে যদি সেটা 11-এর নিচে থাকে, 11 থাকলে এটা অপটিমাম নর্মাল, এই অবস্থা প্রেগনেন্সি নিলে ভালো। এবং মাইল্ড টু মডারেট আমরা বলি সেটা হলো 11 থেকে 8 পর্যন্ত, এবং বিলো 6 অথবা 6 to 7 হলে আমরা বলি এটা সিভিয়ার এনিমিয়া। তাহলে প্রেগনেন্সির আগে সে কিন্তু তার অপটিমাম লেভেলটা আসার পরে তারপর তাকে আমরা বলি হ্যাঁ তুমি এখন প্রেগনেন্সি নাও। শুধু যে হিমোগ্লোবিন করে আমরা হিমোগ্লোবিন কারেকশন করার জন্য তাকে মেডিসিন দিই তা না, পাশাপাশি আমরা তাকে কিছু উপদেশ দিয়ে দিই, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটা তাকে বলতে হবে, যেটা ম্যাডাম বলছিলেন যে ডায়েটিং করে অনেক মেয়েরা বা ঠিকভাবে সে খেতে পারে না। আয়রন কন্টেনিং যে খাবারগুলি যেমন মাছ, মাংস, তারপরে দুধ, ক্যালসিয়াম জাতীয় খাবার, তার সাথে কিছু শাকসবজি, যেটা যেমন লাল শাক, তারপরে পুঁই শাক, বিভিন্ন রকমের ফল সবজি, এগুলা কিন্তু খেলে তার কিন্তু এই এনিমিয়াটা কারেকশন হয়ে যায়। অনেকেই ভাবে এত দুধ ডিম কিনে আমরা কিভাবে খাবো, অনেকের সামর্থ্য থাকে না, কিন্তু তাকে বোঝাতে হবে তোমার বাড়ির উঠানের যে গাছ আছে, যে সবজি আছে, বা দেশি যে মৌসুমি ফলগুলি আছে সেই ফলগুলি খেলেও কিন্তু এটা কাভার হয়ে যাবে। তো এনিমিয়ার যে মেইন কারণটা হলো আমি যেটা বললাম যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রনের ঘাটতি থাকে। তো এই খাবারগুলি খেলে বা যদি আমরা প্রেগনেন্সির আগে থেকে তাকে 30 মিলিগ্রাম করে ডেইলি আমরা আয়রন দিই তাহলে কিছুটা কাভার হয়ে যায়। তার সাথে ভিটামিন B12 একটা ইম্পর্ট্যান্ট ভিটামিন, এটা জন্য ডেফিসিয়েন্সি হলেও তার এনিমিয়া হতে পারে। আর ফলিক অ্যাসিডও খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্টস, যেটা ডেফিসিয়েন্সি থাকলে তাহলে কিন্তু সেই বাচ্চাদের ভবিষ্যতে জন্মগত ত্রুটি হতে পারে, যেটা আগে থেকে কারেকশন করতে হবে। যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে অথবা যার এই ভিটামিন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে, তাকেও কিন্তু আমরা 3 মাস আগে থেকে তার ফলিক অ্যাসিডটা দিব, এবং তার যদি প্রেগনেন্সি আসে প্রেগনেন্সির পরও কিন্তু আমরা তাকে ফলিক অ্যাসিডটা 3 মাস পর্যন্ত, প্রথম 3 মাসে আমরা কন্টিনিউ করি। আর প্রথম 3 মাসে একটু আয়রন তারা কম খেতে পারে, কারণ একটু বমি বমি ভাব থাকে, একটু বিটার টেস্ট, তিতা তিতা লাগে, খেতে চায় না। তো সেই সময় আমরা বলবো ঠিক আছে তুমি যে নাও খেতে পারো, অ্যাটলিস্ট তুমি একটু শাকসবজি বা দুধ এগুলো খাওয়ার চেষ্টা করো, তাতে কিন্তু আমরা কিছুটা কাভার করতে। আমি আসবো অধ্যাপক লাইলা বানু, আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে এখনো আমরা দেখছি যে 55% মায়েরা যারা হচ্ছে 18 বছরের আগে প্রেগনেন্ট হচ্ছে, এবং 14% এটা 15 বছরের আসলে নিচে। কিন্তু 18 বছরের আগে, মানে যেটিকে আমরা বাল্যবিবাহ বলছি, বা সেই সময়ে যদি কেউ মা হয়, রক্তশূন্যতা বা এই ঘটনাগুলো তাদের ক্ষেত্রে আরো বেশি ঘটে যায় কিনা, সেটির কারণ কি? সেটা কারণ কতগুলো আছে। একটা হলো আমরা আগে বলেছিলাম যে অনেকের আছে যে ছোটোবেলা থেকেই খাওয়ার অভ্যাসের আরও কারণে দেখা যাচ্ছে যে তার শরীরে আয়রন কম, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12, এই 3টা জিনিসই মেইনলি। তো আয়রন কম থাকে এবং এটা তারা কেউ খেয়াল করে না, তার বাবা মারাও খেয়াল করে না, হয়তো সেই অ্যানিমিয়া নিয়েই সে বড় হচ্ছে, এবং সেই রক্তশূন্যতার অবস্থাতেই তার বিয়ে হচ্ছে, তার বাচ্চাও হচ্ছে। এবং যখন বাচ্চা হতে যায় তখন যে গর্ভকালীন পরীক্ষা, অনেক সময় সেই পরীক্ষাতে প্রথমে ধরা পড়ে যে তার শরীরে রক্ত কম। তো এটা একটা খাদ্যাভ্যাসের ব্যাপার একটা আছে, আর একটা আছে যে সে আয়রন কন্টেনিং ফুড যেটা সেটা খাচ্ছে না, সেটা খাবারের মধ্যেই পড়ে। আর যেটা প্রফেসর আফজালুন বললো খুব সুন্দর করে যে প্রতিরোধের জন্য আমাদের 30 মিলিগ্রাম করে আয়রন খাওয়া উচিত, সেগুলো তারা করে না। আর মাসিকের সময় অনেক কিশোরী মেয়েদের প্রচুর পরিমাণে দেখা যায় যে রক্তপাত বেশি হয়, যেটাকে আমরা মেনোরেজিয়া বলি। সেখানেও কিন্তু দেখা যায় যে প্রত্যেক মাসে রক্ত বেশি করে যাচ্ছে এবং আলটিমেটলি তার রক্তশূন্যতা ডেভেলপ করছে। কিন্তু এটা মায়েরা মনে করে যে এই রক্ত যাওয়াটা খুব ভালো, শরীরে সব দূষিত রক্ত চলে যাচ্ছে, কিন্তু আসলে এটা ভালো না। যে রক্ত এই মিসকনসেপশন এখনো আছে। তারা মানে কোনো রোগীরা সহজে আসে না যে মেয়েদের মাসিক বেশি হচ্ছে, আসে কখন মাসিক কম হচ্ছে অথবা মাসিক বন্ধ হচ্ছে। তো এই ভুল ধারণাটা এখনও যাচ্ছে, আমরা চেষ্টা করছি এটা দূর করার জন্য। কারণ প্রত্যেক মাসে যখন এই রক্তটা যাচ্ছে আলটিমেটলি সে কিন্তু অনেকটা রক্তশূন্য হয়ে যাচ্ছে বা রক্ত স্বল্পতা দেখা যায়। আর তার মধ্যে যদি প্রেগনেন্সি হয় তখন তো প্রেগনেন্সিতে কি হয় যে কিছুটা হিমোডাইলিউশন আমরা বলি, যেটাতে হলো যে শরীরে পানির রক্তের ভিতরে পানি এবং সেল দুটোই থাকে। পানির পরিমাণটা যদি বেশি হয়, সেলটা কম হয়, তখন এটাকে আমরা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলি। যে এই রক্তশূন্যতাটা কিন্তু কোনো রোগ না, এটা নর্মাল প্রেগনেন্সির কারণে হচ্ছে। আর এই জিনিসটা যখন হয় প্রেগনেন্সিতে, তখন যাদের রক্তশূন্যতা আছে তাদের তো আরও বেশি হবে।
তো কাজেই এটা কিশোরী মেয়েদের বেলায় এটা একটু প্রকট আকারে ধারণ করে। অনেক সময় তাদের ওষুধ দেওয়া হয়, ওষুধ ঠিকমতো খায় না, এবং দেখা যাচ্ছে যে বেশি তারা বাড়িতে প্রসব করে এবং সেই সময় হয়তো অনেক বেশি রক্ত যায়, যেটাকে আমরা পোস্টপার্টাম হেমারেজ বলি। এবং তার ফলে অনেক সময় সঙ্গে এই যে ঘন ঘন সন্তান নেওয়া, মানে সেটার সঙ্গেও খুব ভালো কথা বলেছেন যে ঘন ঘন সন্তান নেওয়া মানে দুটি সন্তানের মাঝখানে আমরা বলি অন্তত 2 বছর গ্যাপ থাকা ভালো। তো অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে 2 বছর তো না, দেখা যায় এক বাচ্চা হতে না হতেই হয়তো আবার সে কনসিভ করে গেছে এবং 9 মাস পরে আরেকটা বাচ্চা হলো। এরকম পরপর 2-3টে বাচ্চা হলেও কিন্তু তার শরীরে রক্তশূন্যতা হতে পারে। এই কারণে যে বাচ্চা হওয়ার পরে একটা শরীর ঠিক হতে, তার রক্তগুলো মানে রক্তের পরিমাণ ঠিক হতে সময় লাগে অন্তত 2 বছর। তার আগে যদি আবার কেউ গর্ভবতী হয় বা মানে প্রেগনেন্সি নিয়ে নেয়, তখন দেখা যাচ্ছে তার রক্তশূন্যতাটা বেশি দেখা যায় আর কি। ধন্যবাদ অধ্যাপক আফজালুন্নেসা। সিভিয়ার অ্যানিমিক যারা আর কি, মানে সেটার ডেফিনেশন কি, বা ওই অবস্থায় যদি কেউ সন্তান নিয়ে ফেলে তাহলে সেই মা বা সেই সন্তান, গর্ভে থাকা সন্তান বা নবজাতক কত বড় ঝুঁকিতে পড়তে পারে? ধন্যবাদ। একটু আগেই বলেছিলাম যে সিভিয়ার এনিমিয়া আমরা যেটা বলি, যেমন সিবিসি করে যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজটা আমরা 6 অথবা বিলো 6 অথবা 6 to 7.5 মিলিগ্রামের নিচে থাকে, তাহলে তাকে আমরা সিভিয়ার এনিমিয়া বলি। তো এরকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে অনেক সময় আসে, যে দেখা গেল যে দরজা দিয়ে যখন ঢুকে পেশেন্টটা, তখনই আমরা বলতে পারি একদম একটা পেশেন্ট চলে আসছে। জিজ্ঞেস করলে বলে না না আমার তো কোনো সমস্যা নেই, আমি খুব ভালো আছি। তারপরে বসলে পরে আমরা যখন ইনভেস্টিগেশন দিই তখন দেখা যায় যেভাবে আসে। তো একটা সিভিয়ার এনিমিয়ার পেশেন্ট নর্মাল হাউসহোল্ড ওয়ার্ক বা এতে প্রবলেম হতে পারে, আর প্রেগনেন্সি নিলে ওই অবস্থা তো আরও ঝুঁকির সে সম্মুখীন হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু আগে ম্যাডাম বলছিলেন যে প্লাজমা ভলিউম যেটা মানে হিমোডাইলুশন ভলিউমটা কিন্তু বেড়ে যায়। তো ম্যাক্সিমাম বাড়ে হলো 28 সপ্তাহ থেকে 32 সপ্তাহের মধ্যে, আর হলো 34 সপ্তাহে। আর এটাই বেড়ে যায়, বেড়ে গেলে তার হার্টের লোডটাও কিন্তু বেড়ে যায়। এবং পুরো 9 মাস প্রেগনেন্সিতে বডির যে চেঞ্জগুলি হয়, সেই চেঞ্জে তখন তার এই সিভিয়ার এনিমিক কন্ডিশনে, কারণ হিমোগ্লোবিন বা এটা কিন্তু আমাদের বাচ্চার যে রক্তনালীগুলো, মায়ের যে রক্তনালী এবং থ্রু প্লাসেন্টা থেকে এটা কিন্তু সমস্ত নিউট্রিশন বাচ্চার শরীরে কিন্তু এই রক্তনালী দিয়ে চলে আসে। কাজে বাচ্চারও কিছু নিউট্রিশনাল প্রবলেম হয়, বাচ্চার গ্রোথে প্রবলেম হয়, মায়ের তো বিভিন্ন ধরনের ডিজিজের ঝুঁকির সম্মুখীন হয়। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হলো তার হার্ট ফেইলিউর, যেটা কারণ আর পারছে না হার্ট কাজ করতে। তার আর একটা হলো যে তার ডেলিভারির সময় কিন্তু হার্ট ফেইলিউরের ঝুঁকিটা থাকে। আর যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে যদিও আমরা প্রথমেই ফার্স্ট চেক আপে যখন আমাদের কাছে আসে, অনেকে হয়তো 6 উইকসে বা 1.5 মাস হলো একটা পিরিয়ড মিস হয়ে গেল, তখনই আমরা কিন্তু তাকে ডিটেক্ট করব যে তার কোনো এনিমিয়া আছে কি না। অন্যান্য টেস্টের সঙ্গে আমরা তার সিবিসি দিয়ে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড গ্রুপ, তারপরে ব্লাড সুগার সব কিছু কিন্তু আমরা রুটিন একটা চেক আপ করে তাকে তখন থেকে আমরা অ্যাডভাইস দেওয়া শুরু করি যে ঠিক আছে, তোমার তো এখন প্রথম দিকে তুমি আয়রন কন্টেনিং খাবারগুলি খাও, আয়রন সাপ্লিমেন্ট আমরা দেই। পাশাপাশি যদি বেশি থাকে, তার সিভিয়ার এনিমিয়া বিলো 6 চলে যায়, তখন কিন্তু আমরা তাকে বলি তুমি হসপিটালে ভর্তি হও। হসপিটালে ভর্তি হলে আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশনটা দিয়ে দিই। তো এছাড়া মেনলি ডিপেন্ড করে হলো তার কোন স্টেজে মাটা আছে, প্রথম দিকে আমার কাছে আসছে না একদম শেষের দিকে আসছে, স্টেজের উপরে নির্ভর করে। আর আমরা যদি পেশেন্ট দেখা যায় যে না ঠিক আছে, ওরালি খেয়ে ক্যাপসুল খেয়ে বা খাবার খেয়ে তার এনিমিয়াটা কারেকশন হয়ে যায়, তারপরে সে রুটিন চেক আপে আসবে, প্রবলেম হয় না প্রথম থেকে কারেকশন করতে পারলে। আর যেটা প্রবলেম হয় সেটা হলো একটু আগে বলেছি কার্ডিয়াক ফেলিউর হতে পারে। অনেক সময় তার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে প্রি এক্লাম্পসিয়ারও ঝুঁকি থাকে। আমরা তো জানি যে প্রি এক্লাম্পসিয়া একটা ইম্পর্ট্যান্ট কারণ মায়ের মৃত্যুর, এবং প্রি এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া হয়ে যায়। আর মায়ের যে কোনো ধরনের ইনফেকশন, কারণ একটা প্রোটেকশন, তার প্রতিরোধ ক্ষমতা কমে যায় নিমে থাকলে। কাজে প্রেগনেন্সিতে এমনিতেই একটা ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, তার ইনফেকশন বেশি হয়, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তা বিভিন্ন ধরনের একটা ছোট্ট ইনফেকশন হলো, সেটা কিন্তু অনেক দিন ধরে তার থাকে, তো সেই ইনফেকশনের রেটটাও তার বেশি হয়। এবং বাচ্চা হওয়ার পরে যেটা হয়, বাচ্চা হওয়ার পরে দেখা যদি আমরা অপারেশন করি, সেখানে সিজারিয়ান সেকশন বা নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হলো, ডেলিভারির সময় তো হার্ট ফেলিউর রিস্ক তো থাকেই, প্লাস পেরিফেরাল সেপসিস মানে
বাচ্চা হওয়ার পরে মায়ের ইনফেকশনের ঝুঁকিটাও বেশি। এটা তো গেল মায়ের দিকটা। আমরা সন্তানের বিষয়টি আসবো, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক লায়লা বানু, আপনার কাছে জানতে চাই যে আসলে আপনারা যখন কনফার্ম হয়ে গেলেন যে আসলে সেই মায়ের রক্ত স্বল্পতা আছে, তখন আপনারা ওষুধও দিয়ে থাকেন, আবার খাবারের কথা আসলে বলে থাকেন, মানে এটা কতদিনের মধ্যে কাভার করা সম্ভব হয় যদি নিয়ম মেনে চলে একজন মা? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। একটু বলি আমি যে আমাদের যেটা সমস্যা হয় প্রথম দিকে তো মায়েদের প্রথম 3 মাসে একটু বমি বমি ভাব থাকে, তার অনেকের বমি হয়, মাথা ঘুরে, সেটার সাথে কিন্তু অ্যানিমিয়ার উপসর্গ যেটা রক্তশূন্যতা উপসর্গ একই, যে সেখানে কিন্তু মাথা ঘুরছে, বমি বমি ভাব লাগছে। তো কাজে অনেক সময় বোঝা যায় না যে এটা কি তার প্রেগনেন্সির জন্য হচ্ছে নাকি তার রক্তশূন্যতা। সাধারণত আমাদের দেশে সিনেমাতে যা দেখানো হয় বা মানুষের কাছে যে ভ্রান্ত ধারণা আছে, তাতে তো সে মনে করে এটা গর্ভবতী হয়েছে এই কারণে হচ্ছে। তো ওই জন্য আমাদের প্রথমে কিন্তু দেখতে হবে যে আসলে এটা কারণটা কি। যদি এটা রক্তশূন্যতা হয়, খুব সিম্পল একটা টেস্ট দিয়ে আমরা করি, সিবিসি টেস্ট দিয়ে হিমোগ্লোবিন করা যায়, এবং হিমোগ্লোবিনটা আমরা জানি যে কত নর্মাল, 11-র নিচে হলেই আমরা বলি রক্তশূন্যতা। এটা কিন্তু আমাদের দেশের জন্য না, এটা কিন্তু পৃথিবীর সব দেশের জন্যই, এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাই ঠিক করে দিয়েছে। তো এটা উপসর্গগুলো দেখে আমরা যখন কনফার্ম হই যে না তার রক্তশূন্যতা আছে বা রক্তস্বল্পতা আছে, তখন আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, এবং সেটা ডিপেন্ড করে যে তার স্টেজ অফ প্রেগনেন্সি। যে 3 মাসের সময় হয়তো আমরা তাকে শুধু ওরাল ট্যাবলেট দিয়ে, মুখে খাওয়ার ট্যাবলেট দিয়ে, আয়রন ট্যাবলেট দিয়ে আমরা সেটা কভার করতে পারি। তা ট্যাবলেটের ভিতরে কিন্তু ফলিক অ্যাসিডও থাকতে হবে, এটা আমরা দেই। আর যদি দেখা যায় যে মিড প্রেগনেন্সি, তার 28 সপ্তাহ পরে ধরা পড়েছে যে তার অ্যানিমিয়া আছে, তো সেখানে সিভিয়ার হলে পরে তো আমরা অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন দিই। আর যদি মাইল্ড টু মডারেট হয়, সেখানে এটা আমরা ট্যাবলেটও দিতে পারি, অথবা ইঞ্জেকশন আছে খুব ভালো, এটা একটা আয়রন ইঞ্জেকশন আমরা দিতে পারি। আয়রন ইঞ্জেকশন দিলে হয় কি যে 2 সপ্তাহের মধ্যে ব্লাডটা তৈরি হয়, আর মুখে খেলে পরে 1 মাস 1.5 মাস সময় লেগে যায়। তো সেটাই আর কি আমরা চিন্তা করি যে তার ডেলিভারি হতে কতদিন বাকি আছে, তার উপরেই ডিপেন্ড করবে তার আমরা কী টাইপের চিকিৎসাটা করব। তো কাজেই আমরা ওভাবেই করি। আর শেষের দিকে যদি তার শেষ 3 মাসের সময় যদি ধরা পড়ে যে তার অ্যানিমিয়া আছে, সিভিয়ার আছে, তখন তো অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। তবে এখানে একটু সাবধানতা নিতে হবে যে আমরা আগেও বলেছি যে এখানে কিন্তু ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে প্রেগনেন্সিতে। তো কাজেই সেখানে যদি আমরা আবারও ব্লাডও দেই, তাহলে যাতে হার্টের উপরে চাপ না পড়ে, সেই জন্য অনেক সময় আমরা পুরো ব্লাড না দিয়ে ব্লাডের সেলগুলো আলাদা করে প্যাকড সেল বলে, সেগুলো আমরা দিই। তাহলে হয় কি যে পুরো আয়রনটা সে পাচ্ছে সেই ব্লাডের, কিন্তু প্লাজমা যেটা পানি জাতীয় থাকে ও সেটা তার পাচ্ছে না বা দরকার নেই। তো এভাবে আমরা তার চিকিৎসা করে থাকি। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই যাদের প্রেগনেন্সি অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া ছিল, তাদের কিন্তু তারা যখন ডেলিভারিতে যাবে, সেই জন্য পুরোপুরি 11 গ্রাম হিমোগ্লোবিন নিয়ে যায়। কারণ না হলে দেখা যাচ্ছে যে 1 গ্রাম হিমোগ্লোবিন মানে 1 ভাগ রক্তের মতো যদি রক্ত তার লস হয়ে যায়, তাতে তার 11 থেকে কমে 10 হয়ে যাচ্ছে। কিন্তু যার হয়তো আছেই নয়, সে দেখা যাবে যে সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যাচ্ছে। আপনি যে প্রোটোকলের কথা বললেন যে তাকে ব্লাড ট্রান্সফিউশন বা মুখে খাওয়ার ওষুধ, যেই প্যারামিটারগুলো একটা একটা করে আপনি মানে তাকে দেওয়ার চেষ্টা করছেন, মানে এইটা সবাই আসলে বুঝে কিনা, মানে যারা ট্রিটমেন্ট দিচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে বাংলাদেশের সব প্রান্তে কি আসলে এত কিছু করা সম্ভব কিনা? এটা খুব জটিল কিছু না, কিন্তু একটা হলো যে ট্যাবলেট তো খেতেই পারে, সে রোজ একটা করে ট্যাবলেট খাবে, 30 মিলিগ্রাম বা 120 মিলিগ্রামের ট্যাবলেট আমরা আমি বলছি যে এটার গাইডলাইনটা সারা বাংলাদেশে যারা গাইনোকোলজিস্ট তারা জানেন, কারণ এই গাইডলাইনগুলো আমরা অনেকগুলো প্রোটোকল তৈরি করেছি জিএসবি থেকে, সেগুলো আমরা ফলো করি। সেছাড়াও WHO গাইডলাইন আছে, নাইস গাইডলাইন আছে, যেটা ইউকেতে ফলো করা হয়। তা আমি দেখলাম যে কিন্তু মোটামুটিভাবে গাইডলাইনের মূল কথা কিন্তু একই। তো কাজে আমরা প্রথমে যেটা বলি যে মাইল্ড টু মডারেট হলো আমরা মুখে খাওয়ার ট্যাবলেট দিয়ে কাজ করতে পারি, মানে চিকিৎসা দিতে পারি, অথবা ইঞ্জেকশন দিতে পারি। সেটা সময় বুঝি যে তার যদি 1 মাস বাকি থাকে, তখন তাকে আমরা ইঞ্জেকশন দিই। আর যদি তার 2 সপ্তাহের কম সময় বাকি থাকে, তখন তাকে আমাদের রক্ত সঞ্চালন দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। ধন্যবাদ অধ্যাপক আফজল উন্নেসা। আমরা সন্তানের প্রভাবের উপর কথা আপনি বলার চেষ্টা করছিলেন যে অ্যানিমিক হলে যদি সন্তান জন্মগ্রহণ করে তার কি ধরনের অসুবিধা হতে পারে। কিন্তু আমি আরও যেটি জানতে চাই যে অ্যানিমিক হলে মা
মানে আগে সন্তান জন্মগ্রহণ বা হচ্ছে প্রিম্যাচিউর বেবি এই ধরনের ঘটনাগুলো ঘটে যেতে পারে কিনা? প্রেগনেন্সিতে তো এমনিতেই ডিমান্ড বেড়ে যায়, আমরা বলি যে কারণ বাচ্চার সমস্ত কিছু নিউট্রিশন বা প্লাসেন্টার গর্ভফুলের গ্রোথ সব কিছু কিন্তু মায়ের থেকে আসে, কাজে এই প্রভাবটা অবশ্যই পড়বে। তো সেক্ষেত্রে মায়ের বাচ্চার প্রিমেচুর মানে সময়ের আগেই তার ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চাটা লো বার্থ কম ওজন জন্মগ্রহণ করে। আর আইইউজি-এর একটা টার্ম আছে যেটা হলো যে তার স্বাভাবিক যে গ্রোথটা সেটা হ্যাম্পার হচ্ছে, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং এখন বলা হয়, আগে বলতো যে না বাচ্চার হয়তো অ্যানিমিয়া হয় না, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারও কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে। অনেক সময় বাচ্চার গ্রোথ কমতে কমতে বাচ্চা কিন্তু গর্ভাবস্থায় বাচ্চা অনেক সময় যে বাচ্চারও মৃত্যু হতে পারে, কারণ তার নিউট্রিশন কমতে কমতে তার যে গ্রোথটা সে গ্রোথটা স্বাভাবিক হচ্ছে না, তারপরে এক সময় হয়তো বাচ্চা খারাপও হয়ে যেতে পারে। তো এই বাচ্চাদের আমাদের উদ্দেশ্য কি, একটা মা যখন গর্ভবতী হয় আমাদের উদ্দেশ্য যে মাও সুস্থ থাকবে এবং বাচ্চাটাও যেন সুস্থভাবে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু আমরা মায়ের মৃত্যুও কমাতে পারবো এবং সুস্থ বাচ্চাও পেয়ে যাব। কাজে প্রথম থেকেই আমাদেরকে, যখন আমাদের কাছে প্রথম ফার্স্ট ভিজিটে মাটা আসে তখনই তাকে সমস্ত কিছু পরীক্ষা করে তাকে আমরা কিছু টেস্ট করার পরে আয়রন সাপ্লিমেন্টও দিব, পাশাপাশি তাকে খাবারের জন্য উপদেশও দিব এবং আরও অনেক উপদেশ আছে যে কিভাবে সে বিশ্রাম করবে, কিভাবে চলাফেরা করবে। এবং শুধু মাকে না, তার পরিবারের যারা গার্জিয়ান আছে যিনি সাথে আসবেন তাকেও কিন্তু আমরা এই ব্যাপারে বলবো যে তার যেন কখনোই যে নিউট্রিশনাল যে ঘাটতি, তার যে খাবারের যে ঘাটতি, সেই ঘাটতিটা যেন তার পূরণ হয়। পূরণ হলে সে তার একটা ব্যালেন্স ডায়েট খাবে, তারপরে তার লাইফস্টাইল সে বিশ্রাম করবে, তারপরে সে খাওয়া দাওয়া করবে ভালো করে। এবং আমরা যে আয়রনটা দিই, আয়রনের ক্যাপসুলটা যদি মাইল্ড মডারেট থাকলে তো সাধারণত ক্যাপসুলই হয়ে যায় আয়রন ট্যাবলেট, তার সাথে ফলিক অ্যাসিডও থাকবে। এবং আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে অনেক সময় অ্যাবজর্পশনে প্রবলেম হয়, আয়রন খেলেও দেখা যায় যে সেটা অ্যাবজর্পশন হচ্ছে না, বডিতে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু ভিটামিন সির কথাও তাকে বলি যে ওটা খেলে তাহলে এটা হেল্প করবে। আর ভিটামিন B12টাও দরকার, ভিটামিন B12টা আমরা সব শাকসবজির ব্যাপারে তাকে কিন্তু বলে দিব যে তুমি সবুজ শাকসবজি এবং বিভিন্ন রকমের ফলমূল বিভিন্ন কালারের, যেমন সে গাজর খেতে পারে, একটু অরেঞ্জ খেতে পারে, অন্যান্য ফলও সে খেতে পারে, এভাবে তাকে আমরা অ্যাডভাইস দিয়ে দিব। তাহলে কিন্তু বাচ্চার যে সমস্যাগুলি সেটা কম হবে। আর একটা হলো মায়ের ইনফেকশনের পাশাপাশি আমি আরেকটা কথা বলেছিলাম যে মায়ের প্রেশারটা বেড়ে গিয়ে প্রি-এক্লাম্পসিয়া হতে পারে। তো প্রি-এক্লাম্পসিয়া হলে এমনিতেই তার নিউট্রিশন কম পাচ্ছে, এখানে আরও কিন্তু সার্কুলেশনটা কমে যাবে এবং বাচ্চার গ্রোথটা আরও হ্যাম্পার হবে। আর আরেকটা যেটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে, তো আমি আগেই বলেছিলাম যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে বাচ্চার কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটি বা জন্মগত ত্রুটি হয়, যেটা আমরা বলি স্পাইনা বাইফিডা, অ্যানেনকেফালি। এই জন্মগত ত্রুটিগুলোর একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, তারপরও আমরা প্রেগনেন্সিতে এটা চেষ্টা করব যেন ঘাটতিটা তার না থাকে। এবং আমরা যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা রুটিনলি আমরা একটা টেস্ট করি, আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয় তার গ্রোথ ঠিকঠাকভাবে আছে কি না। আর একটা অ্যানোমালি স্ক্যানও করা হয়, যেটা 18 to 20 উইক্সে আমরা পেশেন্টকে বলি তুমি একটা অ্যানোমালি স্ক্যান করে আসো, রুটিনলি করা হয়। স্পেশালি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যদি থাকে অথবা তার ফ্যামিলিতে আরও কারো এই প্রবলেম থাকে অথবা তার আগের প্রেগনেন্সিতে এটা থাকে, তখন তাদেরকে আমরা স্পেশালি বলে দিই তুমি এই টেস্টটা করে নিয়ে আসো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক লায়লা বানু, আপনার কাছে জানতে চাই যে আগে যেমন বলা হতো যে মায়ের রক্তশূন্যতা থাকলে সন্তানের রক্তশূন্যতা নাও থাকতে পারে, কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে আমরা কিন্তু অনেক নতুন নতুন তথ্য আসলে জানছি এবং যেটি প্রমাণিত। এক্ষেত্রে আসলে বিজ্ঞান কি বলে? এটা ভালো প্রশ্ন। কারণ হলো যে আমরা বলেছি যে মায়ের যখন রক্তশূন্যতা থাকে তখন বাচ্চার কাছে যে রক্তটা যায়, যেটাকে আমরা ইউট্রোপ্লাসেন্টাল সার্কুলেশন বলি, জরায়ুর শিরা দিয়ে যে রক্তটা যায় বা প্লাসেন্টার ফুলের থ্রুতে যে রক্তটা যায়, সেটা তো তখন হিমোগ্লোবিন কম থাকে।
আয়রন কম থাকে, তো কাজেই কম আয়রনওয়ালা ব্লাড যখন বাচ্চার কাছে যাচ্ছে তখন সে দেখা যাচ্ছে যে বাচ্চারও ঠিক যতটুকু আয়রন দরকার ছিল সেটা সে পাচ্ছে না। আর আয়রনটা আসলে কেন দরকার, আমাদের হলো যে রক্তকণিকা যেটা আরবিসি বলি সেটাতে অক্সিজেন ক্যারি করে। তো যে আরবিসি যদি কম থাকে, অ্যানিমিয়াতে হলো কি আরবিসি কম থাকে, তো এটাতে যদি আরবিসি কম থাকে তাহলে তার অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। ওই জন্য সেই সমস্ত কারণে কিন্তু বাচ্চা ছোট হচ্ছে, বাচ্চার গ্রোথ হচ্ছে না, এমনকি দেখা যাচ্ছে যে বাচ্চা যে পরিপূর্ণ গ্রোথ সেটা তার বয়স অনুযায়ী হচ্ছে না, এবং মায়েরও নানান ধরনের কমপ্লিকেশন। তো এই জিনিসগুলো আগে এতটা বেশি জানা যেত না। মনে করা হতো যে বাচ্চার যতটুকু দরকার সে মায়ের কাছ থেকে নিয়ে নেবে, মায়ের অ্যানিমিয়া আরও বাড়বে কিন্তু বাচ্চা ঠিক থাকবে। এই তথ্যটা এখন দেখা যাচ্ছে যে খুব একটা সত্যি না। হ্যাঁ, এটা আসলে আমাদের প্রথম থেকেই জোর দিতে হবে যাতে বাচ্চা অ্যানিমিক না হয়। তো কাজেই যাতে অক্সিজেন সাপ্লাইটা ঠিকমতো থাকে সেই জন্য মাকে অবশ্যই আমাদের সাথে সাথে চিকিৎসা করতে হবে। আগে যেমন আমরা মনে করতাম ঠিক আছে বাচ্চা হয়ে যাক, তারপর আস্তে আস্তে অ্যানিমিয়াটা আমরা কারেকশন করব, কিন্তু সেটা ঠিক না। যখনই ডায়াগনোসিস হয় যে তার অ্যানিমিয়া আছে তখনই কিন্তু তাকে হয় ওরাল ট্যাবলেট দিয়ে অথবা ইঞ্জেকশন দিয়ে অথবা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে সেটা কারেক্ট করতে হবে। যেটুকু মুহূর্ত একদিনেও যদি একটা বাচ্চা অক্সিজেন কম পায় সেটাও কিন্তু একটা খারাপ ইফেক্ট আছে বাচ্চার উপরে। তো কাজে আমাদের সেই সময়টা আমাদের দেওয়া উচিত হবে না। আমরা চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব তার রক্তশূন্যতাটা কারেক্ট করে মাকে পরিপূর্ণভাবে একটা সুস্থ মানুষ সুস্থ হিমোগ্লোবিন পর্যায়ে নিয়ে আসতে হবে। ধন্যবাদ অধ্যাপক আফজালুন্নেসা। আমার মনের ভিতরে একটি প্রশ্ন আসলে আসলো, সেটি সি সেকশনে তো এক ধরনের আসলে রক্তপাতের ঘটনা আসলে ঘটে বা এমনি স্বাভাবিক ডেলিভারির সময়ও আসলে হয়, কিন্তু যারা অ্যানিমিক আবার যাদের সি সেকশন করা লাগছে তারা কি আসলে বেশি ঝুঁকিতে পড়ে যায় কিনা, এরকম কি কোনো বিষয় আছে? হ্যাঁ, ধন্যবাদ। পেশেন্টের রক্তশূন্যতা থাকলে ডেলিভারির সময় কিছু রক্তক্ষরণের ঝুঁকি আছে, প্লাস হলো তার ভ্যাজাইনাল ডেলিভারি যখন হয় তখন কিন্তু সেই 12 ঘন্টা 14 ঘন্টা পেশেন্ট কিন্তু একটা শারীরিক এক্সজশন মানে শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যায়। প্রতিটা ব্যথার সাথে সাথে কিন্তু জরায়ুটা সংকোচন হয় এবং ওই পুরো হার্টের উপরে লোড পড়ে যায়, তখন কিন্তু মায়ের ঝুঁকি চলে আসে, যেটা হার্ট ফেলিউর ডেভেলপ করে যেতে পারে। তখন মায়ের কিন্তু অনেক সময় মৃত্যু হয়ে যায়। ডেলিভারি পরপরও যে তার কিন্তু একটা পুলিং হয় যে তখনও কিন্তু তার হার্টের লোডটা বেড়ে যায়। বলা হয় যে এই সব ডেলিভারি পরপরে তার কিন্তু একটা মৃত্যু ঝুঁকি আছে হার্ট ফেলিউরের সঙ্গে। আর যেটা আপনি বলেছেন যে রক্তক্ষরণ, হ্যাঁ অবশ্যই রক্তক্ষরণ তো নর্মালি হচ্ছে সিজারিয়ান সেকশনের করলে বা ভ্যাজাইনাল ডেলিভারি যেটা আমরা করি বা নর্মাল ডেলিভারির সময় তার রক্তক্ষরণের ঝুঁকি আছে, কিন্তু অ্যানিমিয়া থাকলে সেই মাদের কিন্তু এই রক্তক্ষরণের ঝুঁকিটা আরও একটু বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে ওই কন্ডিশনে যদি আসে এমার্জেন্সি যখন আমাদের করতে হয় তখন বাধ্য হয়ে আমাদের এমার্জেন্সিও করতে হবে, পাশাপাশি আমরা রক্ত আগে থেকে তো আমাদের গ্রুপ করা থাকবে, কারণ ফার্স্ট চেক আপে কিন্তু আমরা বলে দিই যে তোমার রক্তের গ্রুপটা কি, রক্তের হিমোগ্লোবিনটা রক্ত রেডি রাখা। এই গ্রুপিংটা করা মানেই হলো যে আমরা যে শেষের দিকে বার্থ প্ল্যানিং করে একটা প্রসব পরিকল্পনা, সেটা যেভাবেই হোক, সিজার হোক বা ভ্যাজাইনাল নর্মাল ডেলিভারি হোক, অথবা কোথায় সে ডেলিভারিটা করাবে, কোন ডক্টরের কাছে উনি চেক আপে করে, এই যে প্রসব পরিকল্পনা, এই প্রসব পরিকল্পনাটা কিন্তু এই 9 মাস প্রেগনেন্সির মধ্যে তাকে করা উচিত। সে সতর্ক থাকবে এবং অ্যাটলিস্ট 2 জন বা 3 জন ডোনার সে রেডি রাখবে, যিনি তাকে ওই এমার্জেন্সির সময় সে রক্ত দিতে পারে। তো যে ফোন করার সঙ্গে সঙ্গে যেন পাওয়া যায়। কিন্তু আমি অধ্যাপক লাইলা বানু আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে এরকম অনেক রোগী তো আপনারা চেষ্টা করেছেন কিন্তু বাঁচাতে পারেননি, হয়তো বাঁচানোর অবস্থা আসলে ছিল না, এরকম একটি নারীর এক্সাম্পল জানতে চাই রক্তশূন্যতা যার মুখ্য কারণ ছিল। হ্যাঁ, আমার বাস্তব জীবনে এরকম আমি 2টো পেশেন্ট পেয়েছিলাম। যে মাত্র 2টো পেয়েছেন? না, হ্যাঁ 2টো পেয়েছি। বাট আসলে আমরা প্র্যাকটিস ঠিক এখনো রুরাল এরিয়াতে যাইনি, ওখানে আরো বেশি আসছে। আচ্ছা, 2টো পেশেন্ট পেয়েছি মানে যারা মারা গেছে। আচ্ছা, এমনিতে মোটামুটি ভাবে মারা যাওয়া পর্যন্ত তো আমরা আশা করি না কখনো, প্রথম দিকেই এর আগে কারেকশন করা যায় আর কি। হ্যাঁ,
তো ওই পেশেন্টের হয়েছিল কি যে তার এমনিতে রক্তশূন্যতা ছিল, তার মধ্যে তার জন্ডিসও ডেভেলপ করেছিল এবং তার সমানে বাচ্চা হওয়ার পরে মানে রক্ত যাচ্ছে, কিন্তু তার হাজব্যান্ড ছিল বিদেশে, তার আত্মীয় স্বজন কেউ ছিল না ওখানে। তো আমি খুঁজেও কোথাও পাইনি যে কোথায় রক্ত পাবো। আর এমন একটা ইমার্জেন্সি সময় যখন রক্ত যাচ্ছে মানে প্রসবের পরে, সেটা একটা ভয়ানক অবস্থা আর কি। তা আমি তখন কি করলাম, একদিকে আমি আমার ব্লাড গ্রুপ আর পেশেন্টের ব্লাড গ্রুপ একই, তো একদিকে আমি আমার হাত বাড়িয়ে দিলাম যে আমার হাত থেকে তুমি রক্ত নাও, আর একদিকে আমি পেশেন্টের ভিতরে হাত দিয়ে ইউটারাসটা চেপে রেখেছি যাতে ব্লিডিংটা কমে। কিন্তু সেটা শেষ পর্যন্ত পেশেন্টটাকে আসলে বাঁচানো যায়নি, কারণ তার এত বেশি ব্লিডিং হয়েছে যে আমার এক ব্যাগ রক্তে কিছু হয়নি। এটা আমার মনের মধ্যে খুবই মানে অনেক দিন পর্যন্ত আমার খুব খারাপ লাগতো এটা। আরেকটা পেশেন্ট ওরকম, সেটা অবশ্য অপারেশন করতে গিয়ে তার 5 নম্বর বাচ্চা কি 6 নম্বর বাচ্চা, তারও অ্যানিমিয়া ছিল এবং তার এখন এই প্রসঙ্গটা সবাই মোটামুটি জানে যে ফুলটা অনেক সময় জরায়ুর সাথে একদম লেগে থাকে, প্লাসেন্টা যেটা আমরা বলি যে অ্যাক্রেটা বা প্লাসেন্টা পারক্রেটা, তো ওইটা ছিল। তো ওটা আমরা ডেলিভারি করাতে গিয়ে দেখলাম যে রক্ত বন্ধ করা যাচ্ছে না, তো জরায়ু ফেলে দিলাম তখন, কারণ অলরেডি তার বাচ্চা আছে। আর এই সমস্ত ক্ষেত্রে যত দেরি হবে তত বেশি রোগীর কম জটিলতা বাড়বে। তারপরে দেখা যাচ্ছে যে তার রক্ত বন্ধ হচ্ছে না। তো অবশ্যই এই পেশেন্টটা পরে বেঁচে গিয়েছিল, কিন্তু আমার কাছে যেটা মানে ভালো লেগেছে যে যখন দেখলাম যে ওটাকে আমাকে 3বার অপারেশন করতে হয়েছিল সেই রোগীর একই রাতে, ভোররাত্রির দিকে। পরে যে প্রথমে দেখলাম যে জরায়ু ফেলে দিলাম, তারপরে ব্লিডিং হচ্ছে, কোথা থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না। তারপরে ওই যেটা ফেলে দেওয়ার পরে যে ওয়ালগুলো থাকে সেগুলো আমরা সেলাই করলাম, তাও হচ্ছে না। পরে কিছু না পেরে আমরা যেটা বেলুনিং করি, এখন একটা বেলুন দিয়ে রাখি, সেই বেলুন দিয়ে রেখে তারপরে পেশেন্টটা সার্ভাইভ করেছে। আমার খালি বারে বারে মনে হচ্ছে, ওর একটা 11 বছরের মেয়ে বারে বারে বলছে আমার মা ভালো হবে তো। মানে আসলে আমাদের ডাক্তারি জীবনে এই ধরনের মানে সেন্সিটিভ ঘটনা অনেক থাকে, ইমোশনাল থাকে, যে আমরা নিজেরাও জড়িয়ে যাই। এমনও হয়েছে যে আমি তখন পরে বলছিলাম যে নামাজ পড়ে যে আল্লাহ দরকার হলে আমার প্রাণ নিয়ে তুমি এই পেশেন্টের প্রাণটা বাঁচিয়ে দাও, 5টা বাচ্চা কি করবে। তো এই ধরনের হয় আর কি, অনেক সময় আমরা নিজেরা মিলে যাই। শিশু ক্যান্সারের ক্ষেত্রে যতগুলো হাসপাতালে গিয়েছি দেখেছি যে তারাই জাকাতের টাকা দিয়ে, নিজেদের টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করে যে কোনো না কোনোভাবে যেন ওই বাচ্চাটাকে আসলে বাঁচানো যায়। মানে সেই গল্পগুলো যদিও কম আসে। আপনাকে ধন্যবাদ। আমি যেটা কথা বলেছি, তখন আসলে ব্লাড এত বেশি পাওয়া যেত, এখন যেমন অনেক ব্লাড অ্যাভেলেবল ব্লাড ব্যাংক আশেপাশে আছে, অতটা ব্লাডের মানে আপনি যে এরকম একটা চেষ্টা করেছেন, কৃতজ্ঞতা যে নিজের হাত বাড়িয়ে দিয়েছেন তার প্রসিডিউর করার সময়। চিকিৎসকদের আসলে এমন গল্প আমরা খুব কমই আলোচনায় আসে। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আফজালুন্নেসা, আমরা জানি যে এই রক্তশূন্যতা বা স্বল্পতার যে বিষয়টি, এটি শুধুমাত্র যে একেবারে নিম্নবিত্ত পরিবারে হয় এমন না, উচ্চবিত্ত পরিবারে আমরা এখন অনেক বেশি দেখছি। আপনাদের কাছে যত রোগী আসে, যেহেতু আপনারা একেবারে শহরের প্রাণকেন্দ্রে আসলে চিকিৎসা দেন, মানে কোন নারীরা, কোন পরিবারের বা কি কারণ, মানে কারণগুলো তো আমরা আসলে বলেছি, যে ওই নারীদের পরিচয় জানতে চাই আর কি, যে কাদের আসলে এই ঘটনা বেশি ঘটছে। তো আসলে অ্যানিমিয়া তো একটা মায়ের নিম্নবিত্ত ফ্যামিলি বা যারা একটু অ্যাওয়ারনেস কম, হেলথ অ্যাওয়ারনেস, যারা একটু রিমোট এরিয়া থাকে, ওদেরই কিন্তু আসলে বেশি হয়। আবার আমরা যারা একটু শহরের দিকে থাকে বা একটু এডুকেটেড, ওরাও থাকে, কারণ ওদের একটা হলো ডায়েটিং করে, তারা খাবার দাবার কম খায় এবং একটু জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বেশি খায়, মানে ডায়েটে একটা গন্ডগোল করে ফেলে আর কি, প্রবলেম তার থেকেই যাচ্ছে। একটা বাচ্চা মা যখন জন্মগ্রহণ, মানে একটা মেয়ে ছোটবেলা থেকে তার কিন্তু পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে দেখা যায় যে ওই সাইডটা তো গ্রামের দিকেই বেশি, যে ছেলেকে একটু বেশি দিচ্ছে, মেয়েকে একটু কম খাবার। এখন তো আবার রিভার্স, এখন একটু রিভার্স হয়ে যাচ্ছে। গ্রামেও দেখি যে মেয়েদেরকে গুরুত্ব দেওয়ার প্রবণতা বেড়েছে। অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে সেই মেয়েটাকে যত্ন নিতে হবে, তার লাইফস্টাইল, তার খাবার দাবার, এগুলি তার প্রথম থেকে তাকে যার এই মেয়েটারই কিন্তু ভবিষ্যতের একটা বাচ্চার মা হবে এবং ভবিষ্যতে আমাদের দেশের নাগরিক। কাজে ছোটবেলা থেকে তার যত্ন নিতে হবে এবং তার সমস্ত কিছু, তার প্রেগনেন্সি নেওয়ার আগে তার যে প্রি প্রেগনেন্সির যে প্ল্যানিংটা, সে প্ল্যানিংটা কিন্তু তার হাজব্যান্ড ওয়াইফ মিলে তারা আসবে, যে প্ল্যানিং করে তার অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখে, বা শুধু অ্যানিমিয়া না, তার সাথে আরও যে ডিজিজগুলি থাকে যেটা ভবিষ্যতে বাচ্চা এবং মায়ের উপরে জটিলতা তৈরি হয়, সেগুলি আছে কিনা সেটা স্ক্রিনিং করে দেখে ট্রিটমেন্ট করে দেন সে প্রেগনেন্সি নেবে। এবং প্রেগনেন্সি নেওয়ার সময়
ফার্স্ট চেক আপে একটা পিরিয়ড মিস হয়ে গেলে আমরা বলি যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ডাক্তারের কাছে আসবে, এসে দেখাবে যে তার প্রেগনেন্সি আসছে কিনা, এবং ফার্স্ট চেক আপে আমরা কিন্তু তার হিমোগ্লোবিনটা বা সিবিসিটা, তার ব্লাড গ্রুপটা আমরা করে ফেলবো, এবং সঙ্গে সঙ্গে তাকে আমরা কিছু ডায়েটারি কোন খাবারগুলি খেলে তার এনিমিয়া কারেকশন হবে সেটা তাকে বলে দিতে হবে। অনেকে দুধ খেতে চায় না, আমরা ছবিতে দেখি বাচ্চাদের ওই ছোটোবেলায় 1 গ্লাস দুধ পড়ার টেবিলে দিয়ে আসে, কিন্তু ওই ট্রেনটা এখন বোধহয় একটু কমিয়ে গিয়েছে, বাচ্চারাও খেতে চায় না, আমরাও দিচ্ছি না জোর করে। সে দুধ খাবে, কলা খাবে। কিন্তু আমি এই জায়গায় একটু অধ্যাপক লাইলা বানু আপনার কাছে জানতে চাই যে যেসব নারীরা মানে ডায়েটারি প্ল্যান করছে বা নিজেকে সুন্দর রাখার চিন্তা একটু তুলনামূলকভাবে বেশি থাকে, বা যারা এই অভ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদেরকে কি আসলে পুষ্টির ইস্যুটা কি আসলে কখনো জানানো হয় কিনা, বা তাদেরকে কেমনভাবে গড়লে বা একেবারে সন্তানের চিন্তার অনেক আগে থেকে একেবারে ছোটবেলা থেকে কেমন জীবনযাপন দরকার যাতে অন্তত রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা থেকে আসলে বিরত থাকা যায়, প্রতিরোধ করা যায় আর কি। এটা খুবই চমৎকার প্রশ্ন। যেটা আফজালুন বলতে যাচ্ছিল যে একটা সময় ছিল যখন মেয়েদের দিকে একটু কম খেয়াল করা হতো, লেখাপড়া বন্ধ করতে হলে আগে মেয়ের লেখাপড়াটাই বন্ধ হতো, খাবারের ব্যাপারেও দেখা যেত যে একটা ডিম আছে তো ছেলেকেই দেওয়া হতো। কিন্তু এখন আসলে আপনি যেটা বললেন যে এখন এত পরিবর্তন এসছে, কারণ এখন সবাই মোটামুটিভাবে এই ব্যাপারে একটু সচেতন। কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু এই পুষ্টির দিকটা মা বাবার খেয়াল করা উচিত, যে সে পুষ্টি বলতে যে সে শুধু ফাস্ট ফুড খেয়ে তার পুষ্টি চালাচ্ছে কিনা, বা যেটাতে তার আয়রন নেই, প্রোটিন নেই। দেখা গেছে যে আজকাল ওই একটা ট্রেন্ড হয়েছে যে নো কার্বোহাইড্রেট, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক খাদ্য। আবার আরও যদি ছোটবেলায় বলি যে মানে যেই বাচ্চাকে দেখতে বেশি নাদুস নুদুস লাগছে, আমরা কিন্তু এই যে বিকল্প দুধ খাওয়াচ্ছি, এটিও তো একেবারে শুরু থেকে আমরা ক্ষতি করলাম 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ না খাইয়ে। মানে এছাড়া আমি বলছিলাম যে মানে এই পুরো জার্নিতে একেবারে ছোটবেলা থেকে আরো কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত? হ্যাঁ, ওটাই আর কি, যে আমরা প্রথমেই যেটা বলি যে বাচ্চা হওয়ার পর আপনি যেটা বললেন যে বুকের দুধ তো অবশ্যই খাওয়াতে হবে। বুকের দুধে এত উপকারিতা আছে যে সেটা এই স্বল্প পরিসরে আমরা হয়তো বলতে পারবো না, তবে আমরা এটা জোর দিই যে বুকের দুধ খাওয়াতে হবে। আর একটা কথা হলো যে যখনই সে 6 মাস পর থেকে তাকে একটু সেমি সলিড খাবার দিতে হয়। 1 বছর হয়ে গেলে, অনেকে 2 বছরের সময় আসে বাচ্চাকে নিয়ে, যে তখনও সে বাচ্চা বুকের দুধ খাচ্ছে, এতে কিন্তু অ্যানিমিয়া হচ্ছে, কারণ ওই সময় সে অন্য খাবার খাচ্ছে না, মানে শুধু বুকের দুধ খেয়ে থাকছে। এবার অনেকে তো আরো দিন পর্যন্ত কন্টিনিউ করছে, এই জন্য আমরা মায়ের প্রতি লোড বাড়ছে মায়ের উপরে। তারপরে যখন আর একটু বড় হবে, স্কুলে যাওয়া আসা করে, যে সেই স্কুলে কোন টিফিনটা খাবে, বাসায় অনেক সময় না খেয়ে গিয়ে হয়তো টিফিনটাই খাচ্ছে। তো এগুলো সব পুষ্টিগুণটা দেখতে হবে খাবারের। দরকার হলে আমরা এখন যেমন করি যে একটা প্রেগনেন্ট মহিলা আসলে পরে তাকে আমরা একটা ডায়েটিশিয়ানের কাছে পাঠাই। এটা সফিস্টিকেটেড হাসপাতাল বা টার্সিয়ারি হসপিটালে সম্ভব, হয়তো সেটা প্রাথমিক পর্যায়ে সেটা সম্ভব না, কিন্তু এটা যদি পেশেন্টরা নিজেরাও কিছুটা অ্যাওয়ার হয় তখন সে বুঝতে পারে। যেমন এই যে আমরা বলা হলো যে এমনি পালং শাক, কচু শাক, লাল শাক, এর ভিতরে প্রচুর ভিটামিন, মানে প্রচুর কাঁচা কলা, হ্যাঁ কাঁচা কলা, তো এগুলো তো কিনতে খুব বেশি টাকা পয়সা লাগে না। তো কাজেই প্রোটিন কোনটাতে আছে, কোনটাতে ফ্যাট, এবং কার্বোহাইড্রেট একবারই যে না খাওয়া সেটাও উচিত না। কার্বোহাইড্রেট না খেলে যেটা হয় যে আমাদের শরীরের ভিতরে একটা সাইকেল আছে, ওটাকে ক্রেব সাইকেল বলে, তো সেই সাইকেলটা চেঞ্জ হয়ে গিয়ে প্রোটিন সাইকেলে চলে যায়, এবং তার ফলে হয় কি যে শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যায়। তো এটা খুবই ক্ষতিকর একটা ব্যাপার। তো একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে, এবং সবচেয়ে ভালো যে একজন পুষ্টিবিদের সাথে কথা বলে যে হ্যাঁ সে শুকাতে চাচ্ছে, পুষ্টিবিদ বুঝেই হয়তো কমিয়ে দিবে পরিমাণটা। অন্তত সরকারি হাসপাতালগুলোতে আসলে পুষ্টিবিদ নিয়োগের প্রয়োজনীয়তা এখন অপরিহার্য হয়ে গেছে, যদিও নাই, বা অনেক জায়গাতে আছে। আমরা শুনছি যে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা হয়তো রান্না বান্না পার্টটাতে বেশি ব্যস্ত থাকছেন, কিন্তু রোগী কাউন্সেলিং করার ক্ষেত্রে বা এই যে এতগুলো মৃত্যুর যে কারণ, মানে এই রক্ত স্বল্পতা ছাড়াও অনেকগুলো জায়গাতে আসলে মায়েরা বা রোগীরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ডায়াবেটিস পেশেন্টদের আলাদা ডায়েট, যারা আয়রন কম আছে তাদের জন্য আমরা একটু হাই প্রোটিন ডায়েট দিই। এগুলো নিয়ে আসলে পুষ্টিবিদদের সাথে আসলে কথা বলা উচিত, এবং পুষ্টিবিদ পারলে কাউন্সিলর এবং পুষ্টিবিদের দুজনেরই এখনো মানে প্রয়োজনীয়তা অসীম সব জায়গায় দেওয়ার জন্য। তো সেটাই বলেছিলাম যে এটা মানে এই পুষ্টিটা আগাগোড়াই দেখতে হবে। আর তার যদি অ্যানিমিয়া থাকে, যেটা একবার আমরা বললাম যে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য যদি তার অ্যানিমিয়া থাকে, সেটাকে দরকার হলে ওষুধ দিয়ে বা মানে রক্ত দিয়ে সেটাকে কারেক্ট করে নিতে হবে আর কি। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে দিচ্ছি। চমৎকার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমাদের যে নারী সন্তানটি জন্মগ্রহণ করে তিনি কিন্তু আগামী দিনের মা।
তাই সব সন্তানের জন্য আসলে সমানভাবে চিন্তা করলেও একজন মেয়ে সন্তানকে এমনভাবে গড়ে তোলা, তার পুরো জার্নিতে মা হওয়ার আগে পর্যন্ত সে কি খাচ্ছে, কিভাবে চলছে, কি ধরনের চিন্তা করছে, মানসিকভাবে তাকে কতটা সুস্থ রাখা যায়, পাশাপাশি রক্তশূন্যতার বিষয় বা রক্ত স্বল্পতার বিষয়টি যদি অনেক বেশি আগে থেকে জোর দেওয়া যায়, অন্তত সেই মেয়ে একসময় গিয়ে একটি সুস্থ সন্তান জন্ম দিবে এবং আপনার মেয়ে সুস্থ থাকবে। তো আমরা প্রত্যাশা করব যে পিতামাতা হিসেবে আপনারা এটি অবশ্যই মেনে চলবেন এবং যারা আসলে নারী হিসেবে জন্মগ্রহণ করেছি তাদের আসলে এসব বিষয় গুগলে আমরা সারাদিন বসে থাকি, সোশ্যাল মিডিয়ায় থাকি, এগুলো আসলে জেনে নেওয়া উচিত। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।